হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আবার একটি নতুন ক্লাস নিয়ে, দ্যাট ইজ রেলওয়ে সায়েন্সের যে এমসিকিউ ক্লাসগুলো হচ্ছিল। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলে যে স্যার আপনি ক্লাসগুলো দয়া করে প্রত্যেক দিন দিয়ে। আমি ট্রাই করছি তোমাদের সপ্তাহে ক্লাসের সংখ্যা পরিমাণ বাড়ানো। তোমাদের এখন দুটো সিরিজ আপাতত আমি চালাচ্ছি, তিনটে সিরিজ। একটা হচ্ছে থিওরি, একটা হচ্ছে রেলওয়ে প্রিভিয়াস ইয়ার্স এমসিকিউ মানে সিবিটি অনুযায়ী, আর একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স এমসিকিউ টপিক অনুযায়ী। টপিকের ক্লাসগুলো আমি নিয়ে আসবো আস্তে আস্তে। বিগত দিনে আমি আলোর ওপর ফুললি একটা কনসেপ্ট ক্লাস করিয়েছি, রিফ্লেকশন এবং দর্পণের ওপর। কারণ প্রত্যেকটা শিফটে দুটো প্রশ্ন ম্যাক্সিমাম অবশ্য মানে মিনিমাম দুটো প্রশ্ন অবশ্যই আসছে আলো থেকে, আগামী দিনেও আসবে। ঠিক আছে, তাই টেকনিশিয়ান, এনটিপিসি, এলপি, গ্রুপ ডি, জেই, আরপিএফ এইগুলোর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ প্রত্যেকের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। ক্লাসটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং অবশ্যই লাইক করে নিজের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে দেবে। তোমাদের আমি প্রত্যেকদিন যখন ক্লাস করি তখন একটা টার্গেট তোমাদের মাথার মধ্যে সেট করি, কারণ তোমাদেরও এটা করা উচিত। যখনই পড়তে বসবে মাথার মধ্যে টার্গেট নিয়ে পড়তে বসবে। আমিও বলি দেখো জুলাই সেপ্টেম্বরে এতগুলো ভ্যাকেন্সি কিন্তু তোমাদের সামনে বেরিয়ে যাচ্ছে, আর আমি বলি টার্গেট তোমাদের 100%। কোন রকম কোনো আমি রেলওয়ের কোন রকম কোনো আমি বিচ্ছেদ মার্কস দিতে চাই না, পুরো 100% টার্গেট কিন্তু তোমাদের থাকতে হবে। ক্লিয়ার? নেক্সট, আমার একটা পেড ব্যাচ রয়েছে, সায়েন্সের ব্যাচেও অ্যাডমিশন চলছে। বিগত মানে আগের ব্যাচটা অ্যাডমিশন ক্লোজ, কিন্তু পরের ব্যাচে অ্যাডমিশন চলছে। যে ব্যাচটা আগামী দিনে আসবে আপাতত অ্যাডমিশন ক্লোজ আছে, আর এই ব্যাচটা কিন্তু অ্যাডমিশন চলছে কম্বাইন্ড ব্যাচে। যারা অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, নেক্সট আজকে আমি করাবো রেলের গ্রুপ ডির 17 সেপ্টেম্বরের শিফট 3 তে যে প্রশ্নগুলো আছে। 17 সেপ্টেম্বরের শিফট 3, এটা হচ্ছে মডারেট টু ইজি শিফট, অর্থাৎ ইজি থেকে মডারেট, খুব একটা হার্ড শিফট না। পরবর্তীতে তোমাদের আরো হার্ড শিফট নিয়ে আসবো। ঠিক আছে, 17 সেপ্টেম্বরের শিফট 3। চলো প্রথম প্রশ্ন কি বলছে দেখো। অ্যাজ ইউজুয়াল প্রশ্ন, কেন না কারণ আমি বলেছি তোমাদের যে ইলেকট্রিসিটি ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইলেকট্রিসিটি একটা ভেরি মাচ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেখান থেকে প্রশ্নটা দিয়েছে। বলছে 30 ওহম রোধের একটি বৈদ্যুতিক বাতি এবং 6 ওহম রোধের একটি পরিবাহী 6 ভোল্ট ব্যাটারির সঙ্গে শ্রেণী সমবায়ে সংযুক্ত থাকে। কি বলছে না 6 ভোল্ট ব্যাটারির সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত থাকছে, তাহলে সার্কিটের মোট রোধ কত? দেখো আমাদের রোধ বার করতে দিয়েছে, মোট রোধ। কি বার করতে দিয়েছে? মোট রোধ। মোট রোধের ক্ষেত্রে আমরা কি করি, যদি শ্রেণী সমবায় থাকে তাহলে আমরা কি করি না তুল্য রোধ বা মোট রোধ সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 RN ডট 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 RN পর্যন্ত আমরা যোগ করে দিই, ডাইরেক্ট সেগুলোকে যোগ করে দিই। আর যদি সমান্তরাল সমবায় থাকে, তখন কি করি, সমান্তরাল থাকলে আমরা করি 1/RP অর্থাৎ প্যারালাল ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 ডট 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 1/RN পর্যন্ত আমরা করে থাকি। তাহলে এখানে কি বলেছে 30 ওহম রোধের একটি বৈদ্যুতিক বাতি 6 ওহম রোধের একটি পরিবাহীর একটি 6 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত আছে। তার মানে রোধটা কত, এখানে রোধটা কত 6 ওহম, আর এখানে রোধটা কত 30 ওহম, তাই না? তাহলে দুটো মিলে কত, দুটোই তো আমাদের সিরিজে কানেক্টেড। তার মানে 30 যুক্ত 6, দুটোই যেহেতু সিরিজে কানেক্টেড। দেখো শ্রেণী সমবায় বা সিরিজ সমবায়ের ক্ষেত্রে কি বলেছে, দুটো রোধকে আমি জাস্ট সিম্পলি অ্যাড করে দেবো। তাহলে এখানে কি হয়ে যাবে আমার উত্তর, যে 36 ওহম হয়ে যাবে সঠিক উত্তর। এখানে কিন্তু ভালো করে খেয়াল রাখো, 6 ভোল্ট দেওয়া থাকলেও 6 ভোল্টের কিন্তু কোনো এখানে কার্যকারিতা নেই, মানে এখানে ওর কিছু কাজ নেই। ঠিক আছে, যদি তোমাকে এখানে বলতো যে এখানে তোমার কারেন্ট কত, আই কত, তখন তুমি ওহমের ফর্মুলা লাগাতে যে ভি ইকুয়াল টু আইআর, তখন তুমি ভি ইকুয়াল টু আইআর করে তুমি আই এর মানটা বের করে নিতে পারতো। তো যেহেতু এখানটা কিন্তু তোমাদের কোন রকম কোনো আই এর ব্যাপার বলেনি, তো সেক্ষেত্রে আমি ডাইরেক্ট 36 ওহম অ্যান্সার করে দেব। নেক্সট, লাল বাঁধাকপি হচ্ছে রেড ক্যাবেজ ইন্ডিকেটর যেটাকে বলা হয়, যেটা কি করে বলছি, একটি প্রাকৃতিক সূচক অর্থাৎ ইন্ডিকেটরের কাজ কি, যেমন আমরা কি দেখেছি, লিটমাস পেপার দেখেছি। অ্যাসিডে কি হয় না নীল লিটমাস আমরা লাল দেখি, আবার বেসে কি হয় না লাল লিটমাস আমরা নীল দেখি। তো এইগুলোকে আমরা বলছি কি, এইগুলোকে আমরা বলছি ইন্ডিকেটর বলা, যেগুলো অ্যাসিড না বেস এগুলোকে ইন্ডিকেট করতে সাহায্য করে। অ্যাসিড বা ক্ষারের সাথে মিশ্রিত হলে ভিন্ন রং দেয়। এটি একটি ক্ষারীয় দ্রবণের সঙ্গে মিশ্রিত করলে রঙের কিরূপ পরিবর্তন হবে? অর্থাৎ এই যে রেড ক্যাবেজ ইন্ডিকেটর, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রেড ক্যাবেজ ইন্ডিকেটর, সেই ইন্ডিকেটর কোডটাকে যদি আমি একটা ক্ষারীয় দ্রবণে দিই তাহলে কি ধরনের কালার দেখাবে? লালচে বাদামি, কমলা, ফ্যাকাশে গোলাপি, নীলাভ সবুজ। তো এটা বোঝার জন্য আমি একটু তোমাদের থিওরি বলবো, কারণ আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের যখন করাই উইথ এক্সপ্লেনেশন, উইথাউট এক্সপ্লেনেশন
যদি এখনকার দিনে কেউ যদি কোনো স্যার যদি তোমাকে উইথাউট এক্সপ্লেনেশন শুধু অ্যান্সার বলে যায়, তাও আবার সায়েন্সে, তার মতো আর মানে সেই যদি মানে সেই জায়গাটা করাটা খুবই অন্যায়। আমি কোনো কাউকে ছোট করতে চাই না, সেই জায়গাটা করা অন্যায়, আমি বলতে চাই এটা। নেক্সট দেখো, এই যে রেড ক্যাবেজ ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরটা এমন একটা ইন্ডিকেটর, আমাদের যে পিএইচ লেভেল জিনিসটা কি তোমাদের আগে বুঝিয়েছি। পিএইচ লেভেল মানে হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন, অর্থাৎ পিএইচটা যদি জিরোর দিকে হয়, ওটা 0 থেকে 14 পর্যন্ত এর একটা স্কেল থাকে। আর 7টা হচ্ছে কি থাকে, নিউট্রাল, অর্থাৎ 7 থেকে যখন আমি ছোট নিচের দিকে যাব তখন কি হবে, তখন সেটা হচ্ছে অ্যাসিডিক হবে। আর 7 থেকে যখন ওপরে 14 দিকে যত যাবো তখন সেটা হচ্ছে বেসিক হবে, তাই তো। এবার এই যে রেড ক্যাবেজ ইন্ডিকেটরটা, এটা ডিফারেন্ট পিএইচ এর জন্য ডিফারেন্ট কালার দেয়। আই রিপিট, ডিফারেন্ট পিএইচ এর জন্য ডিফারেন্ট কালার দেয়। এই প্রত্যেকটা কালার তোমাদের একটু মনে রেখে দিতে হবে পরবর্তী পরীক্ষার জন্য, এটা পরীক্ষায় আসে। যেমন ফেনোলেপথেলিন, মিথাইল অরেঞ্জ, এগুলো একটা ইন্ডিকেটর যেগুলো অ্যাসিড বেস চ্যাপ্টারে রয়েছে, এগুলো তোমাদের একটু করে মনে রাখতে হয়। সবটা তো একটা প্রশ্নে সমস্ত কিছু ডিসকাশন করা সম্ভব নয়, কিন্তু যেটা নিয়ে কথা হচ্ছে সেটা ডিসকাশন করা দরকার, তাই সেটা আমি ডিসকাশন করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি যে ব্লাডের পিএইচ কত, পিএইচ স্কেল থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় মানে প্রত্যেকটা শিফটে প্রচুর প্রশ্ন এসেছে। আগের শিফটেও পিএইচ নিয়ে একটা প্রশ্ন ছিল, এর আগে যে 16 সেপ্টেম্বরের শিফটটা করিয়েছিলাম। তো পিএইচটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, ওটা তোমাদের পড়তে হবে। এখানে দেখো পিএইচ স্কেলটা বুঝে নিলে, এখানে দেখো পিএইচ 8, 9, দেখো 8 কি ধরনের দিচ্ছে, 8 মানে কি, 8 মানে কিন্তু বেসিক। এটা কি কালার, এটা নীল কালার। তার মানে দেখো রেড ক্যাবেজ ইন্ডিকেটরটা 8 কি কালার দিচ্ছে, নীল কালার দিচ্ছে। আবার আমি দেখো এইখানে একটা কালার কি পাচ্ছি, নীলাভ সবুজ পাচ্ছি, এটাকে বলে নীলাভ সবুজ, এটা কিন্তু ফুল সবুজ না, নীলাভ সবুজ। দেখো এখানে লেখা রয়েছে, যদি 2 হয় অর্থাৎ পুরোপুরি যখন হাইলি অ্যাসিডিক তখন কি দেবে, রেড। 4 কি দেবে, পার্পেল। 6 কি, 6 মানে কি, ওটাও অ্যাসিডিক, তাহলে দেবে ভায়োলেট। এই দেখো ভায়োলেট দিচ্ছে। 8 কি দিচ্ছে, ব্লু। 10 কি দিচ্ছে, ব্লু গ্রিন। এইবার তোমরা প্রশ্ন করবে, স্যার আপনি একটা কথা বলুন, আপনি তো বললেন যে 7 ওপরে যখন যাচ্ছে, 7 ওপরে যখন পিএইচ লেভেল চলে যাচ্ছে তারা প্রত্যেকে বেসিক। এটা তো আমি বললাম, একদম সঠিক বলেছেন। কিন্তু আমাকে আপনি এটা বোঝান যে 8 থেকে 12 পর্যন্ত তো প্রত্যেকটারই কালার তো আলাদা আলাদা দিচ্ছে। তাহলে আমাকে যখন বেসিক বলবে, আমি তাহলে কোন কালারটা বেছে নেব? গুড প্রশ্ন একটা, তোমাদের করা উচিত এবং মাথায় আসা উচিত। তার উত্তরটা হচ্ছে, দেখো প্রথম কথা আমি বলি যে এই 3টে অপশন একসাথে দেবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যদিও বা দেয় তখন তোমাকে মোর বেসিকের কালারটাকে ওখানে টিক করতে হবে। মোর বেসিক, দেখো বেসিক বলেছে মানে কি, সবসময় তোমাকে মোর বেসিকের কালারটাতে টিক করতে হবে। 1 নম্বর কথা, একই অপশন দেবে না, যদিও অপশন দেয় কোনো শিফটে আমি দেখেছি যে একই অপশন দিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে তোমাকে গ্রিনিশ ইয়েলো করতে হবে। কিন্তু আমরা এখানে অপশন দেখে নেবো, দেখো লালচে বাদামি। লালচে বাদামি কোথায় ছিল, লালচে বাদামি মানে এই যে অ্যাসিডিক, লালচে বা লালচে বাদামি যাই বলো না কেন, ঠিক আছে। কমলা কোথায় ছিল, কমলা, কমলা তো এখানে কোনো কালারই দেখতে পাচ্ছি না আমরা, অরেঞ্জ কোনো কালারই নেই। ফ্যাকাসে গোলাপি, ফ্যাকাসে গোলাপিটাও আমরা অ্যাসিডিকের মধ্যেই দেখছি। কিন্তু দেখো কোথায় গেল, হ্যাঁ কিন্তু দেখো নীলাভ সবুজ বা সবুজ, এই যে দেখো সবুজ থেকে হলুদের দিকে যাচ্ছে, নীলাভ সবুজটা দেখো এখানে অন্য কোনো কিন্তু তোমাকে কালার দেয়নি। তোমাকে ইয়েলোইশ গ্রিন দিতে পারতো, দেয়নি। তোমাকে দিতে পারতো শুধু নীল, দেয়নি, দিয়েছে কি নীলাভ সবুজ। তার মানে 100% এটা কি, 100% এটাই রাইট হয়ে যাবে। তো এখানে প্রত্যেকটা পিএইচ তোমরা কিন্তু একটু মনে রেখে যাবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এই ম্যাটেরিয়াল গুলো আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি, যেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমার যে ভিডিও ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট, আঁচিল। দেখো এখানে আঁচিল মানে কিন্তু তিল না, যেটা আমাদের হাতে হয়। আঁচিল মানে আর একটা ধরনের, যেটাকে ওয়ার্ডস বলা হয়। ওয়ার্ডস দেখবে কারোর চোখে হয়, কারোর হাতে হয়। ছবিটা আমি দেখাচ্ছি তোমাদের, সেটা কিসের কারণে হয় ছবিটা দেখে নাও। এই যে এইগুলো হচ্ছে ওয়ার্ডস বলা হয় এইগুলোকে। এগুলো কিসের কারণে, চোখে হাতে বিভিন্ন জায়গায় দেখা যায় আমরা। শৈবাল না, শৈবাল কি, দাঁত হাজা চুলকানি, এইগুলো যে হচ্ছে, এগুলো শৈবাল তো না, এটা শৈবাল না, ভুল কথা, শৈবাল তো অ্যালগি। ছত্রাক যেটাকে বলছি, মানে ছত্রাকের কারণে দাঁত হাজা চুলকানি হয়, আঁচিল হয় না। আঁচিল কেন হয়, ভাইরাসের কারণে হয়। ভাইরাস সঠিক উত্তর। বুঝতে পেরেছো, এটা হচ্ছে আমাদের কোন চ্যাপ্টার থেকে দিয়েছে, রোগ এবং স্বাস্থ্য থেকে দিয়েছে, ঠিক আছে। রোগ এবং স্বাস্থ্য থেকে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু রোগ এবং স্বাস্থ্য থেকে দিয়েছে। তাহলে আঁচিল কি কারণে হচ্ছে, আঁচিল হচ্ছে কিন্তু ভাইরাসের কারণে। সেই ভাইরাসটার নাম কি, সেই ভাইরাসটার নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এইচপিভি, এইচআইভি নয়, এইচপিভি। এর সংক্রমণের জন্য কিন্তু আঁচিলটা কিন্তু হয়, ঠিক আছে। ভাইরাসটি ত্বকের উপর স্তর তৈরি করে, যা অতিরিক্ত পরিমাণ ক্যারাটিন তৈরি করে, এই জন্য এটা কি হয়, ফুলে যায়, ঠিক আছে। একটি শক্ত প্রোটিন বা এপিডার্মিসে শক্ত প্রোটিন তৈরি করে, যেটা কিন্তু ফুলে যায়, ঠিক আছে। এবার ত্বককে কি করে রুক্ষ শুষ্ক করে দেয়, এই ভাইরাসটার নাম তোমরা মনে রাখবে, হিউম্যান পেপিলো ভাইরাস।
আমি কি বললাম দেখো, ইলেকট্রিসিটি কতগুলো প্রশ্ন আছে, ইলেকট্রিসিটি এবং লাইট এই দুটো এতটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ফিজিক্সে, কি বলবো তোমাদের। লাইট লাইট এবং ইলেকট্রিসিটি এই দুটো থেকে প্রত্যেকটা শিফটে লাইট থেকে মিনিমাম 2 to 3 কোশ্চেন এবং ইলেকট্রিসিটি 3 to 4 কোশ্চেন তোমাদের প্রত্যেকটা শিফটে কিন্তু রয়েছে, আগামী দিনেও আসবে। কারণ ফিজিক্সের বা এর বাইরে চ্যাপ্টার কি আছে, লাইট, মোশন, ইলেকট্রিসিটি, গ্র্যাভিটেশন, সাউন্ড আর ম্যাগনেটিজম, এর বাইরে কোনো চ্যাপ্টারই নেই, সবই এটা রিলেটেড, মানে এখান থেকেই যা প্রশ্ন আসবে এখান থেকেই আসবে। যদি একটি বৈদ্যুতিক সার্কিটে যেখানে 10 ওহম, 20 ওহম, 30 ওহম রোধের তিনটি পাতি যথাক্রমে এ বি সি সমান্তরাল সমবায় থাকে, তাদের জুড়ে 60 ভোল্টের একটি ব্যাটারি প্রয়োগ করা হয়, তবে সার্কিটে মোট ক্ষমতা কত? খুব ভালো প্রশ্ন। তাহলে প্রথমে ক্ষমতা সমান, যে ক্ষমতা বের করতে গেলে কি কি দরকার আমাদের, ক্ষমতা সমান কি হয় আমি তোমাদের আগের ক্লাসগুলোতে বলেছি, এগুলো এগুলো আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবে। আই বাটনে আমি আগের ক্লাসগুলো দিয়ে দিচ্ছি, আর প্রিভিয়াস এই যে প্লেলিস্টটা, যে প্লেলিস্টে এই ক্লাসগুলো রয়েছে সেখানে গিয়ে আগের ক্লাসগুলো দেখে নেবে। দেখে নিলে কি হবে না, এই সংক্রান্ত আরো যে তথ্যগুলো আমি বলেছি সেগুলো তোমাদের কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। আমার মোটোটা তোমাদের তো মনে আছে যে বাংলা সায়েন্সকে আমি আরো সহজ করতে চাই। ক্ষমতা সমান কি হয়, ক্ষমতা পি ইকুয়াল টু, আমরা পাওয়ার ইকুয়াল টু কি বলতে পারি, ভি ইন্টু আই, পি ইকুয়াল টু ভি ইন্টু আই। ভি ফর কি, ভি ফর হচ্ছে ভোল্টেজ, আই ফর কি, আই ফর হচ্ছে কারেন্ট। ওকে, তাহলে আমাদের এখান থেকে মোটোকে আমরা এখান থেকে প্রথমে তো রোধটা বের করে নেব। তাহলে আর পি ইকুয়াল টু কি পাবো না, 1/R1, সরি 1/RP ইকুয়াল টু 1/RP ইকুয়াল টু কি পাবো, দেখে নাও ভালো করে। 1/RP ইকুয়াল টু কি পাবো, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এরকম করে পাবো। এখানে কটা রোধ দিয়েছে, 1 2 3, তিনটে, তাহলে কি কি পাবো, 1/10 প্লাস 1/20 প্লাস 1/30। এলসিএম নিয়ে নাও, কত হবে 60, 10 6 60, 20 3 60, 30 2 60, 6 7 9 10 11। তাহলে আরপি ইকুয়াল টু আমার কত বেরোলো, 6 7 8 9, 6 7 8 9 10 11, মানে 60/11 উল্টে যাবে, এটা 1/RP সমান 11 যদি 60 হয়, আরপি ইকুয়াল টু 60/11 হবে, তাই তো। আচ্ছা, এবার আমার ভি কত দিয়েছে দেখো, ভি ইকুয়াল টু 60 দিয়েছে, তাহলে আই কত পাবো, আই কত পাবো, আই হচ্ছে ভি ইকুয়াল টু হচ্ছে আই আর আমরা জানি, তাহলে আই ইকুয়াল টু কি পাবো, আই ইকুয়াল টু আমরা পেয়ে যাবো হচ্ছে ভি বাই আর। তাহলে ভির মান কত, 60 ডিভাইডেড বাই 60/11, তার মানে 11/60 করে দিলাম, 60 60 কাটলো, আই ইকুয়াল টু কত 11 অ্যাম্পিয়ার পেয়ে গেলাম। এবার এখানে বসিয়ে দাও মানটা, কি কি মান পেলাম, ভি এর মান কত, ভি ইকুয়াল টু 60 ভোল্ট আমাদের দেওয়াই রয়েছে এখানটা প্রশ্নে, তাহলে আমি এখানটা 60 ভোল্ট বসালাম, আর কারেন্টটা এখান থেকে বের করেছি 11 বের করেছি, তাহলে কারেন্টটা 11 বসিয়ে দিলাম, 60 × 11 কত হয়, 11 6 66, 660 কি হবে, 660 ওয়াট হবে। তোমরা জানো নিশ্চয়ই পাওয়ারের ইউনিট কি হয়, পাওয়ার ইউনিট হয় জুল পার সেকেন্ড অথবা ওয়াট। বোঝা গেছে? আমি আরেকবার বলে দিচ্ছি অঙ্কটা, ভালো করে শুনে নাও। প্রথমে আমি কি করলাম, প্রথমে যেটা করলাম, প্রথমে আমাদের কাজ হচ্ছে ক্ষমতা বের করানো, মানে ক্ষমতা বের করানো আমাদের লাস্ট কাজ, কিন্তু প্রথমে আমাদের কি করতে হবে, এই যে রোধগুলো বা রেজিস্ট্যান্স গুলো দিয়েছে তার তুল্য রোধটা বের করে নিতে হবে। তুল্য রোধ মানে কি, টোটাল রোধ, অর্থাৎ এতগুলো রোধের সমন্বয়ে টোটাল কতটা, টোটাল যে সার্কিটটা সেই সার্কিটে টোটাল কতটা রোধ তৈরি হচ্ছে। তাহলে টোটাল কতটা রোধ তৈরি হচ্ছে না, 60/11 এত ওহম টোটাল রোধ তৈরি হচ্ছে। কি করে বার করলাম না, প্যারালাল যে রেজিস্ট্যান্সের যে ফর্মুলাটা রয়েছে, 1/RP ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এটা করে আমি বের করে নিলাম। ক্লিয়ার? এইবার দেখো, এইবার আমি কি বলছি, ভি ইকুয়াল টু আইআর। ভি ইকুয়াল টু আইআর ইন দ্য সেন্স কি, যেটা আমরা ওহমস ল থেকে পেয়েছি, এখান থেকে আমি কি বের করে নেব, আই বের করে নেব। আই বের করে করতে পারতাম, অথবা তুমি এখানে ডাইরেক্টও করতে পারো। ডাইরেক্ট কিভাবে করতে পারো না, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এই ফর্মুলাতে করলেও হবে, আর এখানে বের করে নিয়েছি, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর করলেও হবে। ঠিক আছে, এই ফর্মুলাটাও তুমি করতে পারো, ঠিক আছে, যে কোনো একটাতে করলেই তোমার হবে। এটা এই ফর্মুলাটা কোত্থেকে এলো, এই যে দেখো ভি ইকুয়াল টু আই আর, তাই না, এই দেখো ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই মানে কি হয়, আই মানে আমি কি লিখতে পারি, ভি বাই আর। এবার তুমি যদি আই এর বদলে ভি ইন্টু ভি বাই, মানে ভি ইন্টু আই এর বদলে যদি ভি বাই আর বসো, তাহলে ভি স্কোয়ার বাই আরই তো হচ্ছে, এইটাকেই এখানে ট্রান্সফার করলাম। বেসিক ফর্মুলা হচ্ছে এইটা, ঠিক আছে, বোঝা যাচ্ছে। ফর্মুলা যত এদিক ওদিক করতে পারবে অঙ্ক করার সময়, তত তোমার অঙ্ক ইজি হবে, তত তুমি বুঝতে পারবে। কিন্তু বেসিক ফর্মুলা কি, ভি ইকুয়াল টু আই আর, বেসিক ফর্মুলা কি, পি ইকুয়াল টু ভি আই, এগুলো হচ্ছে বেসিক ফর্মুলা। এখান থেকে তুমি ফর্মুলাকে এদিক ওদিক করে করতে পারো। ক্লিয়ার? নেক্সট, এটা খুব ভালো প্রশ্ন, বলছে কি সমসংস্থ সিরিজের, সমসংস্থ সিরিজ অর্থাৎ হোমোলোগাস
হোমোলোগাস সিরিজ যেখানে রয়েছে, অর্থাৎ এটা কোন চ্যাপ্টারের প্রশ্ন? অর্গানিক কেমিস্ট্রির প্রশ্ন। অর্গানিক কেমিস্ট্রির প্রশ্ন। আমরা হোমোলোগাস সিরিজ পড়েছি অর্গানিক কেমিস্ট্রিতে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মলিকিউলার মাস অফ টু সাকসেসিভ মেম্বার অফ হোমোলোগাস সিরিজ? দুটো সাকসেসিভ মেম্বার, যেমন মনে করো আমি বললাম, ভালো করে বুঝবে, মনে করো মিথেন এবং ইথেন। মিথেনের সংকেত কি? CH4। ইথেনের সংকেত কি? আমি তোমাদের গঠনটাও বলে দিচ্ছি, কেন বলছি দেখো। এগুলো নিশ্চয়ই তোমরা জানো যে হাইড্রোকার্বন একটা একটা, ঠিক আছে। এই দেখো এইচ, এখানে তিনটে, কার্বনের যোজ্যতা 4, তাই কার্বনের 4টে হাত, এখানে দেখো 4টে 4টে করে ফিল আপ হয়ে গেছে, অর্থাৎ আমি এটা লিখতে পারি C2H6। আচ্ছা, তো এটা কি? এটা একটা হোমোলোগাস সিরিজ। কেন হোমোলোগাস সিরিজ? কারণ একই রকম প্যাটার্নে গঠিত হচ্ছে। কি প্যাটার্ন? দেখো CnH2n এই প্যাটার্নে গঠিত হচ্ছে, অ্যালকেন এই প্যাটার্নে গঠিত হচ্ছে। তুমি দেখো সি এর জায়গায় এখানটা 2 বসাও, n এর জায়গায় n = 2 বসালে কি হবে? Cn, আচ্ছা এটা হচ্ছে CnH2n + 2 আর কি। হ্যাঁ, তুমি যদি C2 বসাও তাহলে C2H6 হচ্ছে, C2H6 হচ্ছে, তাহলে এই প্যাটার্নে হবে। আবার তুমি এখানে C3 বসাও, কি হবে? 3 2 6 7 8, C3H8 হবে, যেটাকে আমরা কি বলবো? প্রোপেন বলবো, প্রোপেন। তো এইগুলোকে কি বলা হয়? একই প্যাটার্নে যেগুলো হচ্ছে সেগুলোকে আমরা বলছি হোমোলগাস সিরিজ। এবারে কি বলে যে দুটো ক্রমিক সদস্যের মধ্যে, দুটো ক্রমিক সদস্য মানে তুমি মিথেন এবং ইথেন, এদের মধ্যে বলেছে মলিকুলার মাসের পার্থক্য কি। আচ্ছা, এদের মধ্যে প্রথমে দেখবে যে এদের মধ্যে পার্থক্য কি রয়েছে। CH4 এবং C2H6 এর মধ্যে কিসের পার্থক্য রয়েছে? CH4 এবং C2H6 এর মধ্যে কিসের পার্থক্য রয়েছে? বলো প্রত্যেকে। CH4 এবং C2H6 এর মধ্যে কিসের পার্থক্য রয়েছে? CnH2n + 2 এর পার্থক্য রয়েছে, তাই না? অর্থাৎ CnH2n + 2 এর পার্থক্য মানে কি? মানে CH2 এর পার্থক্য রয়েছে, CH2 এর পার্থক্য রয়েছে, ঠিক আছে। CH2 এর যদি পার্থক্য থাকে তাহলে কি হবে না, CH2 এর যে মলিকিউলার মাস সেটাই হয়ে যাবে এখানে উত্তর। CH2 এর যে মলিকিউলার মাস সেটাই হয়ে যাবে এখানে উত্তর। অর্থাৎ CH4 এবং C2H6 এর মধ্যে মলিকুলার মাসের পার্থক্য কত? CH4 এবং C2H6 এর মধ্যে এমনি পার্থক্য কত? CH2, ঠিক আছে। এভাবেও করতে পারো, অথবা তুমি এটা ডাইরেক্ট মলিকুলার মাস বের করতে পারো। C এর মলিকুলার মাস কত? C এর মলিকুলার মাস হচ্ছে 12। H এর মলিকুলার মাস কত? H এর মলিকুলার মাস হচ্ছে 1। তার মানে কি হয়ে যাবে দেখো, তার মানে আমরা কি বলতে পারি? CH4 মানে 12 যুক্ত হচ্ছে, এখানটা কত হচ্ছে? 12 যুক্ত 4, 12 4 কত হচ্ছে? 16। এখানটা কত হবে দেখো? 12 2 24 যুক্ত 6, 24 আর 6 কত হচ্ছে? 30। 16 আর 30 এর মধ্যে পার্থক্য কত? 30 - 16 করলে কত হয়? 14ই হচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে একই হবে। তুমি ইথেন এবং প্রোপেনের মধ্যে বার করো মলিকুলার মাসের পার্থক্য, সেখানেও একই হবে। এখানে বলেছে কি তোমাকে? বলেছে মলিকিউলার মাসের পার্থক্যটা কি, একটা যে ক্রমিক যে সদস্যগুলো থাকে তাদের মধ্যে মলিকুলার মাসের পার্থক্য কি। আমি তাহলে পরপর সদস্য দেখলাম যে মিথেন এবং ইথেন, ইথেন এবং প্রোপেন, এগুলো করলাম। মিথেনের যে মলিকিউলার মাস এটা তো বের করলাম 16, ইথেনের যে মলিকুলার মাস এটা তো বের করলাম 30। তাহলে পার্থক্য কত হলো? 30 - 16 মানে কত হলো? 14 ইউনিটের পার্থক্য হলো। বোঝা গেছে? বিষয়গুলো বোঝা যাচ্ছে যে কি করে পার্থক্যটা বের করছেন স্যার। মিথেন তারপর ইথেন, তাহলে মলিকিউলার মাস আমি বের করছি। না বুঝতে পারলে তোমাদের অর্গানিক কেমিস্ট্রি ক্লাস করতে হবে, অথবা যারা ক্লাস করেছে অর্গানিক কেমিস্ট্রি তারা আশা করি বুঝতে পারছো বিষয়টা। কারণ আমি যেভাবে প্রশ্নগুলো তোমাদের যে অ্যাপ্রোচে বোঝাই, কিছু কিছু প্রশ্ন যার বেসিক না বুঝলে পারা যায় না, কিন্তু যে অ্যাপ্রোচে আমি তোমাদের বোঝাই আশা করি তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এবার হচ্ছে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকেন নিশ্চয়ই তোমরা জানো, এটা হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বনের মধ্যে পড়ছে, কিন্তু অ্যালকিন এবং অ্যালকাইন হচ্ছে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের মধ্যে পড়ছে। কেন না? কারণ এখানে কার্বনের একটা বন্ড থাকে, কার্বন কার্বন একটা বন্ড থাকে, কিন্তু এখানে কার্বন কার্বন ডবল বন্ড, আর এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে অ্যালকিন, অ্যালকিন মানে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকেন যেমন আমি বলতে পারি মিথেন, অ্যালকিন আমি বলতে পারি ইথিন, ইথিন, ইথেন নয় কিন্তু ইথিন, ঠিক আছে। C2H4 ইথিন যাকে বলা হয়, বা ইথিলিন যাকে বলা হয়। অ্যালকাইন যেমন আমি বলতে পারি অ্যাসিটিলিন, ঠিক আছে, বা ইথাইন যাকে বলা হয়, বা অ্যাসিটিলিন যাকে বলা হয়, সেগুলো হচ্ছে কিন্তু অ্যালকাইন। তো এইগুলো তোমাদের কিন্তু জানতে, এগুলো প্রত্যেকটা কি দেখো, এগুলো প্রত্যেকটা এই সিরিজে যেতে যাবে, সেটা হচ্ছে একটা হোমোলোগাস সিরিজ, মানে একই প্যাটার্নে গঠিত হবে। CnH2n + 2 এই প্যাটার্নে গঠিত হবে। এটা তো ইজি প্রশ্ন, বায়োলজির প্রশ্ন, ডাইজেস্টিভ সিস্টেমের প্রশ্ন। কি বলেছে? কার্বোহাইড্রেট, প্রোটিন এবং চর্বি সম্পূর্ণ হজম, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট কোথায় সম্পূর্ণভাবে হজম হয়ে যায়? কোথায় হবে? পাকস্থলী, ক্ষুদ্রান্ত, মলদ্বার নাকি বৃহদান্ত? তো প্রথম কথা, মলদ্বার আর বৃহদান্ত তো কেটেই দাও।
পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের মধ্যে কোথায় হবে? ক্ষুদ্রান্ত হবে। কেন না, কারণ পাকস্থলীতে শুধুমাত্র প্রোটিন এবং কার্বোহাইড্রেট হয়তো কিছুটা পরিমাণ হয়, বাট চর্বি কিন্তু পাকস্থলীতে হয় না, মানে পাকস্থলীতে কিন্তু চর্বিটা ডাইজেস্ট হয় না। এবার আমি তোমাদের জিজ্ঞাসা করি, এবার কয়েকটা জিনিস বলে দিই তোমাদের অনলাইনে যেগুলো প্রশ্ন আছে। যদি বলা হয় যে কার্বোহাইড্রেট কোথায় পরিপাক শুরু হয়, কোথায় হবে? মুখ। যদি বলা হয় প্রোটিন পরিপাক কোথায় শুরু হয়, কোথায় হবে? পাকস্থলী। শুরু হয় পাকস্থলীতে। প্রোটিন পরিপাকে কে সাহায্য করে? পেপসিন। মুখে যে আমাদের যে বললাম যেটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট পরিপাক হচ্ছে, তো সেখানে কে হেল্প করছে, মানে কোন এনজাইমটা হেল্প করছে, সেটার নাম কি? স্যালিভারি অ্যামাইলেজ। এগুলো কতবার পরীক্ষায় আসে তার কোনো ঠিক নেই। স্যালিভারি অ্যামাইলেজ। কতগুলো আমাদের লালা গ্রন্থি রয়েছে? 3 জোড়া লালা গ্রন্থি রয়েছে। পাকস্থলীতে কি আছে? পেপসিন রয়েছে। পাকস্থলীতে কি আছে? HCl রয়েছে। পাকস্থলীর যে দেওয়ালগুলো সেগুলো ঘা হয়ে যাচ্ছে না কেন? কারণ এখানে যে HClটা খরিত হয় তার পিএইচ কত? 1.2। কারণ কি? পাকস্থলীর দেওয়ালে কি রয়েছে? মিউকাস মেমব্রেন রয়েছে। মিউকাস দিয়ে ওটাকে সিক্ত করে রাখে। আমাদের ক্ষুদ্রান্তে যে বলেছে চর্বি সম্পূর্ণরূপে হজম হয়, কেন না? কারণ এখানে বাইল আছে। বাইল, এই বাইল কোথা থেকে খরিত হয় না? বাইল খরিত হয় আমাদের বলো যেটা হচ্ছে লিভার থেকে। ওটা লিভারে এটা উৎপন্ন হয়, লিভারে উৎপন্ন হয় বাইল, যেটাকে আমরা বাংলায় কি বলি? পিত্ত বলি। সেই পিত্তটা খরিত হয় এবং ওই পিত্তটাই কার উপর কাজ করে? ফ্যাটের উপর কাজ করে। এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন আসবে, মানে ডাইরেক্ট আসবে। ফ্যাটের উপর কে কাজ করে? ফ্যাটটাকে কিসে পরিণত করে? ফ্যাটি অ্যাসিডে পরিণত করে। একদম সিম্পল প্রোডাক্টটা কি উৎপন্ন হয়? ফ্যাটি অ্যাসিড। আমি যদি বলি প্রোটিনের সিম্পল প্রোডাক্ট কি উৎপন্ন হয়, বলো? অ্যামিনো অ্যাসিড। প্রোটিন থেকে উৎপন্ন হয় অ্যামিনো অ্যাসিড। কার্বোহাইড্রেট থেকে কি উৎপন্ন হবে? সুগার, বা যেটাকে আমরা বলতে পারি গ্লুকোজ বলতে পারি। গ্লুকোজে পরিণত হবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে লাস্ট প্রোডাক্ট, মানে লাস্টে যখন ক্ষুদ্রান্তে একদম লাস্ট যখন ডাইজেস্ট হচ্ছে সেগুলো এখানে লাস্ট প্রোডাক্ট হিসেবে হবে। ক্ষুদ্রান্তের যে শোষণ যেটা করে সেই অর্গানটার নাম কি, মানে ক্ষুদ্রান্তে শোষণ করে সেটা হচ্ছে ভিল্লি। ভিল্লি কি করে? খাদ্যের শোষণ করে। সেই যে শোষণ করে যে ভিল্লি, অর্থাৎ ক্ষুদ্রান্তে এরকম যে এইরকম ছোট ছোট যে অংশগুলো তাকে আমরা ভিল্লি বলি। ঠিক আছে, নেক্সট। আবার একটা দেখো দর্পণ থেকে প্রশ্ন চলে এসেছে, দ্যাট ইজ আলো থেকে তোমাদের আবার একটা প্রশ্ন চলে এসেছে। এগুলো প্রত্যেকটা কবে এসেছিল না 17 সেপ্টেম্বরে তোমাদের শিফট 3 তে আসা প্রশ্নগুলো, যারা ওই সময় পরীক্ষা দিয়ে চাকরি করছো বর্তমানে এবং পরবর্তীতেও পারোনি, অনেক সময় হয়তো অনেকে কম করে এসছো, কারণ কাট অফ প্রায় কলকাতা আরআরবির কাট অফ ছিল 68 সামথিং বা 65 এরকম। তারা কিন্তু এগুলো করে যেও, কারণ পরবর্তী পরীক্ষা হয়তো এর থেকে কঠিন আসতেও পারে। সেগুলো আমি করাবো, তোমাদের এক্সপেক্টেড কোশ্চেন করাবো। তার জন্য চ্যানেলটিকে লাইক করতে হবে, ভিডিওটিতে লাইক করতে হবে, চ্যানেলটিকে শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে প্লিজ। একটি বস্তুকে 12 সেন্টিমিটার দূরত্বে 8 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণের সামনে রাখা হয়েছে। আচ্ছা, দর্পণের ক্লাস যারা করনি তারা গিয়ে দর্পণের ক্লাসটা করে নাও, তাহলে এগুলো আর মানে এত কনফিউজ থাকবে না। ঠিক আছে, দর্পণের ক্লাসে আমি টোটাল এগুলো খুব সুন্দর করে বুঝিয়েছি আর কি। একটি বস্তুকে 12 সেন্টিমিটার দূরত্বে 18 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণে রাখা হচ্ছে। তো প্রথমে অবতল দর্পণ দিয়েছে। কি দর্পণ দিয়েছে? অবতল দর্পণ দিয়েছে। তাহলে আমি আঁকি অবতল দর্পণটা, এটা একটা অবতল দর্পণ। ঠিক আছে, এবার কি বলেছে একটি বস্তুকে 12 সেন্টিমিটার দূরত্বে, অর্থাৎ ইউ ইকুয়াল টু কত? ইউ ইকুয়াল টু হচ্ছে 12 সেন্টিমিটার। আচ্ছা, 18 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য, তাহলে এখানটা মনে করো যদি 18 সেন্টিমিটার হয়, এটা যদি মনে করো যদি ফোকাস হয়, তাহলে বস্তুটাকে মনে করো এখানটা রাখা হয়েছে, অর্থাৎ ফোকাস অপেক্ষা কম দূরে রাখা হয়েছে। তাহলে এফ ইকুয়াল টু কত হবে? ইউটা মাইনাস হবে, কেন না বলেছিলাম এই যে অবতল দর্পণ এটা কোন দিক? বাম দিক। তাহলে বাম দিকে যেগুলো হয় সেগুলো কি হয়? মাইনাস হয়। এফটা কি হবে? অবতল দর্পণে এফ কি হয়? অবতল দর্পণে এফটাও কিন্তু নেগেটিভ হয়। উত্তল দর্পণে এফটা বা ফোকাল লেন্থটা কি হয়? পজিটিভ হয়। তাহলে এফ এখানে কি হবে? এটাও মাইনাস হবে, অর্থাৎ 18 সেন্টিমিটার মাইনাস হবে। ঠিক আছে, এবার কি করেছে? বিবর্ধন। বিবর্ধন মানে কি? বিবর্ধন মানে হচ্ছে এম ইজ ইকুয়াল টু, বিবর্ধনের যে ফর্মুলাটা, মাইনাস অফ ভি বাই ইউ। তাহলে আমাকে এখানে কি বের করতে হবে? ভি বের করতে হবে। ভি বের করার জন্য ফর্মুলাটা কি হয়? 1 বাই ভি। দর্পণের ক্ষেত্রে 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইজ ইকুয়াল টু 1 বাই এফ। তোমরা নিশ্চয়ই ফর্মুলাটা জানো যে 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইজ ইকুয়াল টু 1 বাই এফ। তারপরে আমাদের সাইন গুলো বসাতে হয়। তাহলে 1 বাই ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 1 বাই এফ মাইনাস হচ্ছে 1 বাই ইউ। এবার দেখো 1 বাই এফ আর 1 বাই যখন মাইনাস ইউ আমি লিখছি, এক মিনিট এটাকে একটু ছোট করে দিই।
ওয়ান বাই এফ সমান ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ। এবার ওয়ান বাই এফ এর মান কত? ওয়ান বাই এফ এর মান আমি বলেছি ওয়ান বাই মাইনাস 18। এবার দেখো ওয়ান বাই ইউ মানে কত? মাইনাস অফ মাইনাস 12, তার মানে কত? প্লাস ওয়ান বাই 12 আমরা লিখতে পারি। 18 আর 12 এলসিএম নিলে 36, 18 2 এ 36, অর্থাৎ এখানে মাইনাস 2 হবে, প্লাস 12 3 এ 36, অর্থাৎ এখানে কত হলো? মাইনাস 2 প্লাস 3 অর্থাৎ প্লাস 1। তার মানে ভি ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? আমরা ভি ইকুয়াল টু লিখতে পারি প্লাস 36। দেখো ভি ইকুয়াল টু প্লাস 36 মানে কি প্রতিবিম্ব? অসৎ প্রতিবিম্ব গঠিত হয়েছে এখানে, অসৎ প্রতিবিম্ব। ঠিক আছে, এগুলো তোমাদের পরীক্ষা আছে যে ভি এর মান যখন মাইনাস হয় তখন সৎ প্রতিবিম্ব, ঠিক আছে, আর ভি এর মান যখন প্লাস হয় তখন কি হবে? অসৎ প্রতিবিম্ব বা ভার্চুয়াল ইমেজ যেটা গঠিত হচ্ছে। আচ্ছা, এইবার এখানে আমরা এম এর জায়গায় মান বসাবো। এম এর জায়গায় বসাবো কি না? মাইনাস অফ ভি এর মান কত বসালাম? প্লাস 36। আবার ইউ এর মান বসাচ্ছি, যতবারই ইউ এর মান বসাবো ততবারই নেগেটিভ বসাবো, কারণ এখানেও তো নেগেটিভ। তাহলে মাইনাস 12 কত হলো? দেখো মাইনাস মাইনাস কাটলাম, 12 3 এ 36 কত হবে না? প্লাস 3 হয়ে যাবে। বোঝা গেল? প্লাস 3। তাহলে ম্যাগনিফিকেশন কত দেখলাম? প্লাস 3। এই প্লাস 3 ম্যাগনিফিকেশন থেকে আমরা কি জানতে পারবো? জানতে পারবো যে বস্তুটা সমশীর্ষ, সমশীর্ষ মানে সোজা, সমশীর্ষ এবং কি অসৎ প্রতিবিম্ব। কারণ যখন এই বিবর্ধনটা প্লাস হয় তখন কি হয়? তখন হচ্ছে অসৎ প্রতিবিম্ব গঠিত হয়, অসৎ প্রতিবিম্ব। তুমি যদি দর্পণের এমনি যদি দর্পণের যে রে ডায়াগ্রাম যদি জানো, এখানে দেখো এফটা 18 আর বস্তুটাকে রাখা হয়েছে 12 সেন্টিমিটার, তার মানে পোল আর ফোকাসের মধ্যে রাখা হয়েছে। আর যখন কোন একটা বস্তু পোল আর ফোকাসের মধ্যে রাখা হয় তখন বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? বিহাইন্ড দা মিরার, মিরারের পেছনে গঠিত হয়, এবং সেটা কি হয় না এর থেকে বিবর্ধিত হয়। তার মানে কি বলবো? সমশীর্ষ বিবর্ধিত। আচ্ছা, আরো একটা দিক দিয়ে তো বিবর্ধিত জানতে পাচ্ছি, এর বিবর্ধন কত হচ্ছে? প্লাস 3। যখনই মনে রাখবে যে ম্যাগনিফিকেশন বা বিবর্ধনটা 1 এর থেকে বেশি হচ্ছে বা ম্যাগনিফিকেশনটা 1 এর থেকে বেশি হচ্ছে, গ্রেটার দেন 1 হচ্ছে, তখন মনে রাখবে যে অবশ্যই প্রতিবিম্বটা কি হচ্ছে না বস্তুর থেকে বড় হচ্ছে। আমি আবার বলছি, এরকম কিন্তু প্রশ্ন আসবে, এই শিফটেই আছে পরবর্তীতে, তখন তোমরা ভালো করে বুঝতে পারবে। ম্যাগনিফিকেশনটা যদি 1 এর থেকে বড় হয় তাহলে কি হবে? সেটা বিবর্ধিত হবে। ঠিক আছে, দেখো এখানে প্লাস 3 রয়েছে, আমরা বিবর্ধন। খুব ভালো করে খেয়াল করে, এখানে কিন্তু মাইনাস 3 অপশন রয়েছে। অনেকে মাইনাস 3 করে আসবে, কেন জানো? কারণ এখানে ওরা কি করবে বলতো? এখানে এরা এই মাইনাসটা খেয়াল করবে আর এখানে সাইন কনভেনশন বসাতে ভুলে যাবে। হয়তো এখানটা অনেকে সাইন কনভেনশন করে, কিন্তু এই জায়গাটা সাইন কনভেনশনে ভুল করে, কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে প্লাস 3। বোঝা গেছে? যাদের বোঝাতে সমস্যা আছে, আলো চ্যাপ্টারের ক্লাসটা আমি এনসিইআরটি ধরে ধরে করিয়েছি, ওই ক্লাসটা করে নাও, আই বাটনে দেব। নেক্সট নেক্সট বলেছে নিচে কোন পথে পদার্থ বিক্রিয়া জারিত হয়? এটা হচ্ছে বিক্রিয়া, রিঅ্যাকশনের চ্যাপ্টার থেকে এসেছে, কেমিস্ট্রির চ্যাপ্টার। ঠিক আছে, কেমিস্ট্রির চ্যাপ্টার। জারিত মানে কি? জারণ মানে কি হয়? জারণ মানে হয় হাইড্রোজেন বেরিয়ে যাবে অথবা অক্সিজেন কি হবে? যুক্ত হবে। হাইড্রোজেন বেরোবে অথবা অক্সিজেন কানেক্ট হবে, মানে অক্সিজেন এসে যুক্ত হবে। অক্সিজেন যুক্ত হওয়া বা হাইড্রোজেন বেরিয়ে যাওয়া দুটোকেই তো আমরা কি বলি? জারণ বলি। আর বিজারণের ক্ষেত্রে কি উল্টোটা হয়? অক্সিজেন বেরিয়ে যায় বা হাইড্রোজেন যুক্ত হয়। তাহলে এখানে কার সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে দেখতেই পাচ্ছ, আয়রনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে। তার মানে আয়রনের সঙ্গে কি হচ্ছে? অক্সিজেনটাকে যুক্ত হচ্ছে। তাহলে এই জন্য কি হচ্ছে? ফেরাস অক্সাইড গঠন করছে, তাই না? 2Fe2O3 গঠন করছে। তাহলে এখানে জারণটা কার হলো? কার সঙ্গে অক্সিজেন যুক্ত হলো? আয়রনের সঙ্গে অক্সিজেন যুক্ত হলো, অর্থাৎ এখানে মরিচা পড়লো, যেটা কি মরিচা পড়ে যাচ্ছে। তো সেখানে আয়রনের সঙ্গে যেহেতু অক্সিজেন যুক্ত হচ্ছে, সেটা একটা কি বিক্রিয়া? সেটা একটা জারণ বিক্রিয়া। তার মানে কার জারণ হচ্ছে? আয়রনের জারণ হচ্ছে। বোঝা গেল? এই যে র্যানসিডিটি, র্যানসিডিটি কেন হয়? র্যানসিডিটি মানে কি বলতো? চর্বি, চর্বি যুক্ত কোনো খাবারকে তুমি যদি দীর্ঘদিন খোলা বাতাসে রেখে দাও তাহলে র্যানসিড হয়ে যায়, এক প্রকার গন্ধ হয়ে যায়। কেন? জারণের জন্য, অর্থাৎ ওই যে চর্বির সঙ্গে বা প্রোটিনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়। লোহাকে খোলা বাতাসে রেখে দিলে সেটা নষ্ট হয়ে যায়, কেন না? ওখানেও হাইড্রোলাইসিস ঘটে, অর্থাৎ ওখানেও মানে জারণ ঘটে, মেনলি ওখানেও কিন্তু জারণ ঘটে এবং ওটাও তোমাদের নষ্ট হয়ে যায়। তো এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা জারণের উদাহরণ, অক্সিজেন যুক্ত হয়ে যায় এর মধ্যে। ঠিক আছে, নেক্সট। যখন আমরা জলে ভরা একটি সুইমিং পুলের মেঝে পর্যবেক্ষণ করি তখন পুলটি দেখে কি মনে হয়? ব্যাপারটা দেখো, মনে করো এরকম একটা পুল রয়েছে, তুমি এখান থেকে দেখছো, তখন কি হয়? আলোটা কোথা থেকে কোথায় যাচ্ছে না? আলোটা হচ্ছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। অর্থাৎ এইভাবে গিয়ে কি কোথায় যাওয়ার কথা ছিল? এইভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা কি যাবে না, সেটা এইভাবে চলে যাবে, এইভাবে চলে যাবে। ঠিক আছে, এইভাবে চলে যাবে, অর্থাৎ মনে হবে কি সারফেসটা যেন এখানে রয়েছে। ছবিটা দেখো ভালো করে, দেখো এই লোকটি দেখছিল, দেখে কি মনে হচ্ছিল? যে আলোটা এইভাবে যাওয়ার কথা, এই যে এখানটা যাওয়ার কথা, ঠিক আছে, এইখানটা যাওয়ার কথা। কিন্তু দেখো আলোটা এইদিকে না গিয়ে সামান্য কি করছে? সামান্য কিন্তু বেন্ড করছে, সামান্য বেন্ড করে, অ্যাকচুয়ালি বেন্ড করে এই দিকে চলে আসবে, এই দিকে চলে আসবে, বেন্ড করে এইরকম চলে আসবে। ঠিক আছে, এইরকম আসবে বেন্ড করে।
তো বেন্ড করে চলে আসে, অর্থাৎ কি দেখছেন আর মনে হচ্ছে যেন গভীরতাটা কম। তোমরা দেখবে জল ভর্তি বালতি যদি তোমরা দেখো তখনও বুঝতে পারবে এগুলো। অর্থাৎ কি বলবো, এটি আসলের চেয়ে বেশি গভীর না, এটি আসলের চেয়ে কম গভীর মনে হবে। একদম ঠিক, অপশন এ উইল বি সঠিক। প্রশস্ত তো কোনো ব্যাপারই নেই, গভীরতাটাই ব্যাপার, আসলের চেয়ে বেশি গভীর না, আসলের চেয়ে কম গভীর। ঠিক আছে, নেক্সট। ভারতে সরবরাহ করা গ্রাহস্থ বিদ্যুৎ, অর্থাৎ আমাদের যে হোম যে কারেন্ট, অর্থাৎ বাড়িতে যে কারেন্ট সরবরাহ করা হয় সেটা কি ধরনের? এটা হচ্ছে 220 ভোল্ট, প্রত্যেকে নিশ্চয়ই জানো। তো কত হার্জ দেখবে লেখাই থাকে মিটারের গায়ে, বৈদ্যুতিক মিটারের গায়ে 220 ভোল্ট 50 হার্জ। ঠিক আছে, এটা হচ্ছে কম্পাঙ্ক। ঠিক আছে, 220 ভোল্ট 50 হার্জ, 220 ভোল্ট 50 হার্জ, অপশন ডি। নেক্সট, বাবলা গাছের বিভিন্ন, আচ্ছা এখানে তোমরা 50 হার্জটা কেন হয় বলো তো? কারণ এটা এসি কারেন্ট, তাই ডিসি কারেন্টের কিন্তু এই হার্জ পার্জ কিছু হয় না। বাবলা গাছের মতো বিভিন্ন ধরনের গাছ দ্বারা উৎপন্ন আঠা, অর্থাৎ বাবলা গাছের আঠা, গদ, রজন, তরুক্ষীর, এগুলো কি? এগুলো গাছের কি? অবশ্যই হচ্ছে বর্জ্য পদার্থ, দা ওয়েস্ট প্রোডাক্ট। এগুলো হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট বা রেচন পদার্থ আমরা বলতে পারি। এই যে দেখো, যেমন গদ কোথায় পাই? সজিনা, আমড়া, সিরিজ, জিওল এই সমস্ত গাছে পাই। কোথায় পাই? সজিনা, আমড়া, জিওল, সিরিজ এই সমস্ত গাছে পাই। গদ বিভিন্ন রকম কাষ্ঠ শিল্পে আমরা ব্যবহার করে থাকি, তাই না? তো বিভিন্ন কাষ্ঠশিল্প, রজন, যেমন রজন আমরা কোথায় পাই? রজন হচ্ছে কি হয়? ধোঁয়া তৈরি হয়। গালা, টারপেন্টাইন, তরুক্ষীর, শিয়াল কাঁটা এই সমস্ত গাছ থেকে পাওয়া যায়, এটাও একটা রেচন পদার্থ। ট্যানিন, কুইনাইন, তারপরে হচ্ছে তোমাদের কুইনাইন সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। রেসারপি সর্পকান্ডের মূল থেকে পাওয়া যায় রক্তচাপ কমানোর জন্য। ডাটুরিন ধুতুরা গাছ থেকে পাওয়া যায়, হাঁপানির ওষুধ তৈরি হয়। স্ট্রিকনিন নাক্স ভূমিকা থেকে পাওয়া যায়। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষায় প্রচুর বার আসবে। পিডিএফটা প্রত্যেকে ডাউনলোড করে খাতায় লিখে নেবে, পিডিএফটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো, সেখান থেকে ডাউনলোড করে লিখে নেবে। ঠিক আছে, মরফিন হচ্ছে আফিং গাছের কাঁচা ফলের ত্বক। ক্যাফিন হচ্ছে কফি গাছ থেকে পাওয়া যায়, ব্যথা বেদনা উপশমকারী ওষুধ। ধরে অ্যাট্রোপিন হচ্ছে বেলেডোনা গাছের মূলে পাওয়া যায়। এগুলো, এই যে এগুলো বললাম, এগুলো প্রত্যেকটা কি? প্রত্যেকটা হচ্ছে উদ্ভিদের রেচন পদার্থ, প্রত্যেকটা হচ্ছে উদ্ভিদের রেচন পদার্থ। নেক্সট, নিচের রাসায়নিক যৌগটি মার্বেল নামে পরিচিত। এটা তো বহুবার বলেছি তোমাদের, আগের শিফট গুলো যখন আলোচনা করছিলাম বহুবার বলেছি, তিনটে জিনিস বলেছিলাম। একটা হচ্ছে মার্বেল, একটা হচ্ছে চক, একটা হচ্ছে তোমার জিপসাম, একটা হচ্ছে তোমার প্লাস্টার অফ প্যারিস। এগুলো প্রত্যেকটাই কিন্তু একই, মানে ক্যালসিয়াম কার্বনেট থেকেই গঠিত, তার বিভিন্ন রকম ফরমেশন। মার্বেল, চক, জিপসাম, প্লাস্টার অফ প্যারিস ক্যালসিয়াম কার্বনেট থেকেই গঠিত, তার বিভিন্ন রকম ফরমেশন। তাহলে কি হবে? ক্যালসিয়াম কার্বনেট হয়ে যাবে সঠিক উত্তর। কিন্তু সোডিয়াম কার্বনেট কি? যদি আমি এখানে বলে দিই যে সোডিয়াম কার্বনেট, তাহলে সোডিয়াম কার্বনেটটা কি বলতো? সোডিয়াম কার্বনেটটা হচ্ছে কাপড় কাঁচা সোডা, যেটাকে আমরা বলে থাকি Na2CO3 10H2। সোডিয়াম কার্বনেটের যে কেলাসটা সেটা থাকে Na2CO3 10H2। ঠিক আছে, নেক্সট, বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে আগের দিনও প্রশ্ন এসেছিল। এবার দেখো প্রশ্নের ফরমেশন গুলো বুঝতে পারছো ঠিক কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো এসছে। এগুলো কোন থেকে প্রশ্ন আসে? ধাতু ও ধাতু থেকে প্রশ্ন আসছে। ধাতু ও ধাতু একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, অ্যাসিড বেস সল্ট একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, পর্যায় সারণ, এগুলো অর্গানিক কেমিস্ট্রি, এগুলো প্রত্যেকটাই কেমিস্ট্রি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। যারা বেসিক থেকে ভালোভাবে বুঝতে চাও প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পেড ব্যাচে জয়েন করতে পারো, এই নাম্বারে ফোন করে। অনেকেই তোমার বন্ধু বান্ধবীরা ভর্তি হয়েছে, চাইলে তুমি ভর্তি হতে পারো। দেখো এখানে দেখো বিষয়টা কি বলছে। বেকিং সোডাকে গরম করেছে, অর্থাৎ NaHCO3 যেটা, তাকে কি করেছে? হিট দিয়েছে, তাকে হিট দিয়েছে, এক্স উৎপন্ন হয়েছে। এবার এক্সটা কি করেছে? স্ফটিক আকার করেছে, মানে ওখানে আবার জল যোগ করেছে, করে কি করেছে? যৌগ ওয়াই উৎপন্ন হয়েছে। এবার এক্স আর ওয়াইটাকে আমাকে নির্বাচন করতে হবে। দেখো NaHCO3 কে যখন হিট দেওয়া হয় তখন কি উৎপন্ন হয়? Na2CO3 প্লাস H2O প্লাস CO2, এটা উৎপন্ন হয়। কারণ CO3 রয়েছে, H রয়েছে, Na2CO3 H টা কি হবে? চলে যাবে এবং H2O হবে এবং CO2, এগুলো হচ্ছে উৎপন্ন হয়। ঠিক আছে, এইবার কথা হচ্ছে তুমি যখন একে আবার স্ফটিক আকার করবে তখন কি হবে? NO2CO3 10H2O হয়ে যাবে, অর্থাৎ কাপড় কাঁচা সোডা হয়ে যাবে, তাই না? তার মানে কি হয়ে যাবে? সোডিয়াম কার্বনেট তো হচ্ছে, সোডিয়াম বাইকার্বনেট তো হবে না। আর এগুলো তো অপশন কাটা। সোডিয়াম ব্লিচিং পাউডার করতে হবে ভাই। ব্লিচিং পাউডার কোথা থেকে প্রস্তুত হয় বলো? ক্যালসিয়াম অক্সাইড থেকে ব্লিচিং পাউডার প্রস্তুত হয়, ক্যালসিয়াম অক্সাইড থেকে ব্লিচিং পাউডার প্রস্তুত হয়। ব্লিচিং পাউডারে জল যোগ করলে কোন গ্যাস বেরিয়ে আসে? ক্লোরিন গ্যাস বেরিয়ে আসে, এখান থেকে হচ্ছে ব্লিচিং পাউডার প্রস্তুত হয়। তো NaHCO3 সঙ্গে ব্লিচিং পাউডারের তো কোনো সম্পর্কই নেই, এটা হবে না। তাহলে এইটা হয়ে যাবে সঠিক উত্তর। তোমাদের আমি বোঝালাম কিভাবে হচ্ছে। নেক্সট, ফার্ন গাছের রেণু। ফার্ন গাছ একটা কি? রেণুধর উদ্ভিদ। ফার্ন গাছ একটা কি? একটা অপুষ্পক উদ্ভিদ। ফার্ন গাছ একটা অপুষ্পক উদ্ভিদ। আচ্ছা এই যে তোমাদের হচ্ছে প্ল্যান কিংডমের একটা আমার ভিডিও রয়েছে, অনেক পুরনো, তোমরা চাইলে কি দেখে নিতে পারো। প্ল্যান কিংডম, আমি অ্যানিমেল কিংডমটা তোমাদের করাবো। প্ল্যান কিংডমের NCERT এর একটা ক্লাস রয়েছে, আমার একটু পুরনো যে
প্লেলিস্ট গুলো রয়েছে, সেখানে গিয়ে তোমাদের দেখতে হবে, অথবা তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা যে কটা ভিডিও দেখতে বললাম সেগুলো আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, পোরাঙ্গিয়া নামক বিশেষ শাখায় ফুলের কেন্দ্রীয় অক্ষে না, একদম কোথায় থাকে, পুরোনো পাতার ডগায় না, পুরো পাতার নিচের দিকে থাকে, পাতার নিচের দিকে। দেখো এই যে থাকে ফার্ন গাছ, এর নিচের দিকে থাকে, এই অংশগুলো থাকে, ঠিক আছে। ওকে, তাহলে এটা একটা কি, অপুষ্পক উদ্ভিদ। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট, চৌম্বক ক্ষেত্র রেখা অর্থাৎ চৌম্বক বলরেখা। চৌম্বক বলরেখা নিশ্চয়ই তোমরা জানো, এই যে চৌম্বক বলরেখা, এই যে এইখান থেকে সাউথ থেকে নর্থের দিকে যায়, এগুলো অপরকে একে অপরকে অতিক্রম করে না, অর্থাৎ চৌম্বক বলরেখা যেগুলো যায় সেগুলো কিন্তু ক্রস করতে পারে না, একে অপরকে ক্রস করে না। এর কারণটা কি, মানে এই ক্রস যে করে না, এর দ্বারা কি বোঝায়, মহাকাশের যে কোনো বিন্দুতে দ্বিগুণ মান, অর্থাৎ মহাকাশের যে কোনো বিন্দুতে দুটো মান, একটা বিন্দুতে তিনটে মান, একাধিক মান, অনন্য মান। অনন্য মান, অনন্য মান মানে কি, এক এবং অদ্বিতীয় মান। কেন, দেখো এটাকে দেখো, এগুলো যদি ভেক্টর দিয়ে প্রকাশ করি, যদি আমরা ভেক্টর দিয়ে প্রকাশ করি, তখন কি হবে, এগুলো একটা বড় ক্লাসে বোঝাতে হয়। ছোট ক্লাস তো ম্যাগনেটিজমে যখন বড় ক্লাস নেবে তখন বোঝাবো আর ভালো করে। মনে করো এইখান থেকে একটা রেখা যাচ্ছে, আবার এইখান থেকে যাচ্ছে, মনে করো এরা ক্রস করলো, তাহলে দেখো এই যে রেখাটা, এটা হয় এইদিকে যেতে পারে অথবা এইদিকে যেতে পারে। কি তার কাছে দুটো অপশন আছে, দুটো অপশন দুদিকে যেতে পারে, তার মানে কি দ্বিগুণ মান, কিন্তু তা তো হয় না, দুটো দিকে তো যেতে পারবে না। একটা মান মানে একটা বিন্দুতে একটাই মান থাকবে, হয় এদিকে যাবে অথবা এদিকে যাবে, যে কোনো একটা ডিরেকশনই তার মান থাকবে। একটা বিন্দুতে দুটো অপশন তার কাছে কিন্তু থাকবে না। ভেক্টর অনুযায়ী একটা মান, একটা ভেক্টর একটা দিকে যেতে পারবে, তো সেক্ষেত্রে কি হবে না, একটাই মান আমরা পাবো, একটার জন্য একটাই মান। যেহেতু দেখো সিঙ্গেল মান পাবো, তাই এগুলো কিন্তু পরস্পরকে অতিক্রম করে না। তড়িৎ বলরেখার ক্ষেত্রেও তাই, কিন্তু কেউ কাউকে ক্রস করবে না, ঠিক আছে, বোঝা গেছে। একটু বুঝে রাখো, ম্যাগনেটিজমের যখন ডিটেল ক্লাস করাবো, এটা নিয়ে একদম ডিএনএ টেস্ট করবো আমি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বোঝার কোনো খামতি পাবে না আমার কাছে। বুঝতে যদি আসো সায়েন্স, আমার কাছে এসো, বুঝিয়ে দেবো ধরে ধরে, ঠিক আছে। তার জন্য আমার পেইড ব্যাচ খোলা, অ্যাডমিশন নিতে পারো, চাইলে ইউটিউব দেখেও তুমি দেখতে পারো, ইউটিউবে আমি সব ক্লাস করাবো, একটু দেরি হবে। নেক্সট দেখো, সমীকরণ, সুষম সমীকরণ ব্যালেন্স করতে বলছে তোমাদের না, দুটো ক্লাস আমি করাবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে ব্যালেন্স আর একটা হচ্ছে পিক্টোগ্রাফিক, যে ক্লাসগুলো পিক্টোগ্রাফিক কিছু ক্লাস দেয়, মানে কিছু প্রশ্ন দিয়েছে তোমাদের, সেগুলো নিয়ে ক্লাস করাবো। ম্যাগনেসিয়াম অক্সিজেন থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড। আচ্ছা, প্রথম অপশন দেখো, MgO2 MgO2, দেখো এখানে O2 রয়েছে, এখানে O2 রয়েছে। অ্যাকচুয়াল কথা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইডের ফর্মুলাটা কি, তোমার এটা দেখে মনে মনে হতে পারে যে ব্যালেন্সিং করা রয়েছে, কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইডের ফর্মুলা হচ্ছে MgO, MgO2 না, ফলে এটা ভুল। 2Mg প্লাস O2 2MgO। দেখো এখানেও 2Mg, এখানেও 2Mg। আচ্ছা, এখানে 2 থাকা মানে ও দুটো রয়েছে, এখানেও দুটো, তার মানে এটা একদম সুন্দর ব্যালেন্স করা রয়েছে, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। এখানে দেখো 2MgO2 2MgO2, O2 তো হবেই না, কারণ ম্যাগনেসিয়াম অক্সাইডের ফর্মুলা হচ্ছে MgO। MgO2 2MgO কি করে হলো, এখানে দুটো ম্যাগনেসিয়াম, এখানে একটা ম্যাগনেসিয়াম, হচ্ছে না ব্যালেন্স, তাহলে হবে না। তো প্রথম কথা তোমাকে সংকেতটাও জানতে হবে, তারপর ব্যালেন্স করতে হবে, কারণ দেখো এখানে কিন্তু ব্যালেন্সিং করাই আছে, কিন্তু MgO2 তো ম্যাগনেসিয়াম অক্সাইডের ফর্মুলা না, ম্যাগনেসিয়াম অক্সাইডের ফর্মুলা হচ্ছে MgO, তো সেক্ষেত্রে এটা তো আমরা ভুল দেবই। ক্লিয়ার হচ্ছে বিষয়টা। নেক্সট, খুব ভালো একটা প্রশ্ন, দেখো আবার আলো থেকে প্রশ্ন দিয়েছে। আলো মেনলি লেন্স থেকে, তোমাদের লেন্সটা করানো হয়নি, আবার আমি নিয়ে চলে আসবো লেন্সটা। এটা খুব ভালো করে বুঝবে, একদম মাইনুটলি বুঝবে, খুব সুন্দর করে করাচ্ছি এটা। 6 সেন্টিমিটার ব্যাসের মানে কি, 6 সেন্টিমিটার ব্যাসের মানে একটা বস্তু রেখেছে, তার ব্যাস 6 সেন্টিমিটার, তার মানে আমি কি বলতে পারি, আমি বলতে পারি হাইটটা 6 সেন্টিমিটার, বলছে সাইজটা 6 সেন্টিমিটার বলতে পারি। কার সাইজ না, অবজেক্টের সাইজ, অবজেক্টের সাইজ, অর্থাৎ হাইট অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 6 সেন্টিমিটার। এটা তো প্লাস মাইনাস কিছু হয় না, এদের তো সাইন কনভেনশন করতে পারবো না আমরা, তাই 6 সেন্টিমিটার বললাম। আচ্ছা, দেখো এটি লেন্সের সামনে প্লাস 5.0 ডায়াপ্টার, লেন্সের ক্ষমতা প্লাস কখন হবে, যদি সেটা কি লেন্স হয়, যদি সেটা হচ্ছে উত্তল লেন্স হয়। উত্তল লেন্সের ক্ষেত্রে কিন্তু কি হয় না, +5 ডায়াপ্টার, অর্থাৎ উত্তল লেন্সের ক্ষমতা কি হয়, প্লাস হয়। কারণ কি, উত্তল লেন্সের যে ফোকাল লেন্স এটা কি হয়, সেটাও প্লাস হয়। তাহলে আমি এই যে দেখো পাওয়ার দিয়েছে তোমাদের +5D, এখান থেকে আমাদের কি বের করতে হবে, এফটা বের করতে হবে, ফোকাল লেন্থটা বের করতে হবে। ফোকাল লেন্থ কি করে বার করবো, 100 ডিভাইডেড বাই 5, 100 ডিভাইডেড বাই 5 সেন্টিমিটার, অর্থাৎ 20 সেন্টিমিটার আমি পেয়ে যাবো কি, ফোকাল লেন্থ প্লাস। ঠিক আছে, কারণ উত্তল লেন্সের যে ফোকাল লেন্থ সেটা কি হয়, পজিটিভ হয়, এবং অবতল লেন্সের যে ফোকাল যে এটা মানে ফোকাল লেন্থ সেটা নেগেটিভ হয়, কারণ এর দেখো এর ফোকালটা হচ্ছে, ফোকাসটা হচ্ছে এই জায়গাটা থাকে, তার মানে এই জায়গাটা মানে কোন দিক, ডান দিক, ডান দিক মানে কি হবে, পজিটিভ হবে। ঠিক আছে, ওকে চলো। আচ্ছা,
এবার দেখো বস্তুকে 10 সেন্টিমিটার দূরত্বে রেখেছে, তার মানে ইউ ইকুয়াল টু কত 10 সেন্টিমিটার। ইউটা কোথায়, এখানটা রেখেছে, ইউটাকে তো এখানটা রাখতে হবে, তার মানে এই দিকে যদি থাকে ইউটা তাহলে কি হবে, নেগেটিভ হবে, অর্থাৎ -10 সেন্টিমিটার হবে। বোঝা যাচ্ছে এগুলো? প্লাস মাইনাস না বুঝতে পারলে দর্পণের ক্লাসটা দেখবে, তারপর আমি লেন্সটা করবো। দর্পণ বুঝলেই কিছুটা প্লাস মাইনাস বুঝে যাবে তুমি। আমাকে বলেছে বস্তুটির চিত্রের ব্যাস কত, মানে হাইট অফ ইমেজ বের করতে হবে, হাইট অফ ইমেজ আমাকে বের করতে হবে। তো প্রথমে হাইট অফ ইমেজ বের করতে গেলে আমাদের সূত্রটা কি, না ম্যাগনিফিকেশন ইকুয়াল টু হাইট অফ অবজেক্ট ডিভাইডেড বাই হাইট অফ ইমেজ, সরি ম্যাগনিফিকেশন ইকুয়াল টু হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হচ্ছে হাইট অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু ভি বাই ইউ। এই ফর্মুলাটা জানি আমরা। দর্পণের ক্ষেত্রে যেমন মাইনাস করেছিলাম, এখানে কিন্তু মাইনাস না, এখানে কিন্তু প্লাস হবে ম্যাগনিফিকেশন বিবর্ধনটার ক্ষেত্রে, ঠিক আছে? এগুলো একটু খেয়াল করবে, দর্পণ নাকি লেন্স বলেছে। আচ্ছা, এবারে এখান থেকে আমরা কি ফর্মুলা পাবো, এখান থেকে আমরা ফর্মুলা পাবো যে 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এই ফর্মুলাটা আমরা লেন্সের থেকে পাই, তাই না? এবার দেখো 1/v মানে কত, 1/v টা বের করতে হবে, তাহলে 1/v ইকুয়াল টু কি পাবো, না 1/f প্লাস 1/u আমরা করে দিলাম। এবার 1/f কত, 1/f হচ্ছে 1/20, তাহলে 1/20 মাইনাস 1/ হচ্ছে 10। এখান থেকে কত বের হলো দেখো, 20 1 আর হচ্ছে -2, অর্থাৎ ভি ইকুয়াল টু কত বেরোচ্ছে, ভি ইকুয়াল টু আমার বেরোচ্ছে হচ্ছে 20/-2, অর্থাৎ 2 10 20, অর্থাৎ তোমার কত বেরোচ্ছে, সরি 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 এটা -1 হবে, -20 বেরোচ্ছে। ভি ইকুয়াল টু কত বেরোচ্ছে, -20। বোঝা যাচ্ছে? এটাকে একটু ছোট করে নিচ্ছি, পুরো অঙ্কটা করতে গেলে ছোট করে নিতে হবে একটু। বোঝা না গেলে আমি কিন্তু করিয়ে লাভ নেই, তোমাদের যদি বোঝা যায়, এই জিনিসগুলো বোঝা গেলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবে স্যার বোঝা যাচ্ছে, স্যার এই জায়গাটা বোঝা যাচ্ছে না। বারবার প্রশ্ন করো, আমি ছাত্রদের কাছ থেকে প্রশ্ন নিতে ভালোবাসি, কারণ আমি জানি আমাকে প্রশ্ন করলে আমার কোনো প্রবলেম হয় না, তাই আমি প্রশ্ন নিতে ভালোবাসি, ঠিক আছে? ভি ইকুয়াল টু কত হচ্ছে, -20, ঠিক আছে? আচ্ছা এইবার দেখো, এইবার আমি কি করব, এম ইকুয়াল টু হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। তাহলে কি বসাই, বসাই এখানটা হাইট অফ ইমেজ কত, হাইট অফ ইমেজটা আমাকে বার করতে হবে। হাইট অফ অবজেক্ট কত, 6 সেন্টিমিটার, যেখানে 6 সেন্টিমিটার ব্যাসের, তাহলে 6 ইজ ইকুয়াল টু, দেখো ভি এর মান কত বসাচ্ছি, -20, ইউ এর মান কত বসাবো, এখানটা ইউ এর মান -10 বলে দিয়েছিলাম, মাইনাস মাইনাস কেটে গেল। হাইট অফ ইমেজ ইকুয়াল টু কি হলো, 0 0 এখানে কেটে দাও, 6 × 2 কত হবে, 6 2 12। তার মানে ইমেজের হাইটটা কত বেরোলো, অর্থাৎ ইমেজের যে ব্যাসটা কত বেরোলো, হাইট মানে ব্যাস কত বেরোলো, দ্যাট ইজ 12 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? তাহলে প্রথমে আমাদের কাজ কি, আমাদের যখন এরকম অঙ্ক দেবে প্রথম কাজ যাই দিক, আমাদের তিনটে জিনিস মূল টার্গেট কি, একটা হচ্ছে ভি, একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে এফ। এই তিনটেকে তুমি টার্গেট করবে। এই তিনটের মধ্যে কোনটা নেই এবং বাকি কোনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে থেকে এই তিনটে, এই বাকি দুটোকে এক্সট্রাক্ট তোমায় করে নিতে হবে। যেমন এখানে তোমার পাওয়ার দেওয়া ছিল, পাওয়ার থেকে আমি ফোকাসটাকে এক্সট্রাক্ট করে নিয়েছি। বোঝা যাচ্ছে বিনোদ? ক্লিয়ার হচ্ছে? চলো নেক্সট দেখো, মেন্ডেলিভের পয়সা সারণী আগের দিনের শিফটেও ছিল, এই শিফটেও রয়েছে। মেন্ডেলিভের পয়সা সারণী সম্পর্কে নিচের কোন বিবৃতি সঠিক নয়, কোন বিবৃতি সঠিক নয়, তখন নোবেল গ্যাস আবিষ্কৃত হয়নি, ভুল কথা, আবিষ্কৃত হয়ে গেছে। ক্ষার ধাতুর মতো হাইড্রোজেন, হ্যালোজেন, অক্সিজেন, সালফারের সাথে বিক্রিয়া করে একই সূত্রযুক্ত যৌগ তৈরি করে না। মেন্ডেলিভ পয়সা সারণীতে আইসোটোপের জন্য কোনো নির্দিষ্ট নির্ধারণ করা হয়নি, অবশ্যই করা হয়েছিল। মেন্ডেলিভ পয়সা সারণীতে হাইড্রোজেন একটা নির্দিষ্ট অবস্থান দিয়েছিল না, হাইড্রোজেনকে কিন্তু কোন রকম অবস্থান দেওয়া যায়নি মেন্ডেলিভ পয়সা সারণীতে, এবং সেটাই ছিল এর মেন ডিসপুট। আগের দিন আমি তোমাদের এর যে মেন ডিসপুট বা মেন যে প্রবলেম যেটা বলেছিলাম মেন্ডেলিভ পয়সা সারণী, সেটা হচ্ছে হাইড্রোজেনকে কোনো নির্দিষ্ট অবস্থান দেওয়া যায়নি। আচ্ছা, মেন্ডেলিভের পয়সা সারণীটা কিসের উপর বেস করে, অ্যাটমিক মাসের উপর বেস করে, অ্যাটমিক মাস বা অ্যাটমিক ওয়েটের উপর বেস করে মেন্ডেলিভ পয়সা সারণী। আর মোজলেটটা হচ্ছে অ্যাটমিক নাম্বারের উপর ভিত্তি করে। এই মোজলেট কোনটা, যেটা আধুনিক পয়সা সারণী সর্বজন বিদিত, যেটার 18টা গ্রুপ রয়েছে এবং 7টা যেখানে পিরিয়ডস রয়েছে, সেটাকে আমরা বলছি মডার্ন পিরিয়ডিক টেবিল। সেই মডার্ন পিরিয়ডিক টেবিল আবিষ্কার করেছিল মোজলে, এবং যেটা অ্যাটমিক নাম্বারের উপর ভিত্তি করে গঠিত হয়েছে। চলো নেক্সট, নিম্নলিখিত মৌলগুলির মধ্যে অর্ধ ধাতুগুলির সঠিক জোড়া, অর্থাৎ অর্ধ ধাতু মানে কি, ধাতু কল্প, ধাতু কল্প যেটাকে বলে মেটালয়েডস। মেটালয়েডস কার্বন নাইট্রোজেন হলো কি, এটা তো নন মেটাল হয়ে গেল। সালফার ফসফরাস নন মেটাল, সিলিকন জার্মেনিয়াল হচ্ছে মেটালয়েড, যেটা কি করে, এই যে সিঁড়ির মতো থাকে, অর্থাৎ কি করে না, এদিকে থাকে নন মেটাল পিরিয়ডিক টেবিল, যদি আমি এরকম আঁকি, এদিকে থাকবে নন মেটাল, এদিকে থাকবে পয়সা সারণীর বাম দিকে থাকবে মেটাল, এবং তার মাঝখানে থাকবে কে, মেটালয়েডস, বা যেটাকে আমরা বলছি ধাতু কল্প। এদিকে থাকবে ধাতু বাম দিকে, আর এদিকে থাকবে কে, অধাতু। হয়েছে? হাইড্রোজেন হিলিয়ামটা কি, এটাও অধাতু। নেক্সট,
যদি একটি গোলীয় দর্পণের একটি চিত্রের বিবর্ধন -1.38 হয় তাহলে চিত্রের প্রকৃতি কিরকম হবে? এটা আমি তোমাদের কতবার বলবো, বলেও দিয়েছি, আবার এই প্রশ্নটা ভালো করে বোঝো। -1.38, ঠিক আছে, -1.38 মানে কি? প্রথমে আমি বলবো কি, মাইনাস চিহ্ন দেখেই আমি কি বলবো, যে অবশ্যই কি হবে, এটা সদ প্রতিবিম্ব। প্রথম কথা, একদম প্রথম কথাটা সদ প্রতিবিম্ব। আমি তোমাদের বুঝিয়েছিলাম এর আগের যখন আমি বিবর্ধনের অঙ্কটা করছিলাম, সদ প্রতিবিম্ব হবে। ঠিক আছে, দর্পণ বলেছে, দর্পণের ক্ষেত্রে বলছি সদ প্রতিবিম্ব হবে। ঠিক আছে, লেন্সের ক্ষেত্রে এটা আলাদা হবে, আবার সদ প্রতিবিম্ব হবে। আচ্ছা, সদ প্রতিবিম্ব যদি হয়, একটা কথা বলো, সদ প্রতিবিম্ব যদি হয় সেটা কি সমশীর্ষ হতে পারে? আমরা কোন সদ প্রতিবিম্বকে, কোন রিয়েল ইমেজকে উল্টো ছাড়া সোজা হতে দেখেছি? উত্তর হচ্ছে না। তাহলে সদ প্রতিবিম্ব মানেই কি হবে? অবশীর্ষ। অসৎ প্রতিবিম্ব গুলোই শুধুমাত্র সমশীর্ষ হয়, সেটা উত্তল দর্পণের ক্ষেত্রে হোক কি অবতল দর্পণের ক্ষেত্রে হোক। আচ্ছা, -1.38 মানে কি? একের থেকে বেশি না কম? বিবর্ধনটা একের থেকে বেশি, একের থেকে বেশি। কিন্তু 0.38 হতো একের থেকে কি কম, তখন এটা কিন্তু কি হতো না, মানে বর্ধিত হতো না, ডিমিনিশড হতো, সংকুচিত বা ডিমিনিশ যাকে আমি বলছি। কিন্তু এটা কি হবে? এটা অবশ্যই বর্ধিত। কেন না? একের থেকে বেশি। মাইনাস চিহ্ন কি বলছে? সৎ প্রতিবিম্ব। সৎ প্রতিবিম্ব হলে কি হবে? অবশীর্ষ। অবশীর্ষ মানে উল্টানো, এবং যেহেতু একের থেকে বেশি তাই এটা হচ্ছে বর্ধিত। বোঝা গেছে বিষয়টা? তাহলে এইটা হয়ে যাবে তোমার সঠিক উত্তর। এখানে এইগুলো গল্প বলা রয়েছে, এগুলো তোমরা পড়ে দেখে নেবে, আমি বলে দিলাম তোমাদের। আচ্ছা, রাম কি করছে দেখো, 50 ওয়াট 220 ভোল্ট হিসাবে রেট করা একটি বাল্ব কিনেছে। এটিকে 220 ভোল্ট সরবরাহের সঙ্গে যুক্ত করলে রোধ কত? আমি তোমাদের ফর্মুলাটা আগেই বলে দিয়েছি। কি বলেছি? এখানে কে আছে, কি কি মান দেওয়া রয়েছে? পি ইকুয়াল টু দেওয়া আছে 50 ওয়াট, আর ভোল্টেজ ইকুয়াল টু দেওয়া রয়েছে 220 ভোল্ট। আমাকে বের করতে হবে কি আর ইকুয়াল টু কত বের করতে হবে। আমি এক্ষুনি বলেছিলাম একটু আগেই অঙ্ক করানোর সময়, যে পি ইকুয়াল টু কি হয়? ভি ইন্টু আই। আমি তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি, ডাইরেক্টটাও মনে রাখতে পারো যে পি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। ভি ইকুয়াল টু কি হয়? আই আর। তাহলে আই ইকুয়াল টু কি লিখতে পারি? ভি বাই আর, ভি ইন্টু ভি বাই আর। তাহলে কি হবে? ভি স্কোয়ার বাই আর। এবার আর ইকুয়াল টু কত হবে? ভি স্কোয়ার বাই পি। ভি স্কোয়ার মানে কত? 220 স্কোয়ার, অর্থাৎ 220 ইন্টু 220 ডিভাইডেড বাই পি 50। তাহলে 50 50 কেটে দাও, 5 4 20, 21 22 2 20, 5 4 20 কত হচ্ছে? আর ইকুয়াল টু হচ্ছে তোমার 44 ইন্টু হচ্ছে 22, 44, 22 4 88, আর হাতে থাকলো 8, 22 4 88 89 90 91 92 93 94 95 96, অর্থাৎ 968 968 ওহম, 968 ওহম। এটা খুব ইজি প্রশ্ন, অ্যাকচুয়ালি এটা ইজির মধ্যেই পড়ছে, এটা কোনো কঠিন নেই। নেক্সট, নিচের কোনটি শ্বেতসারে উপস্থিতি শনাক্ত করা যায়? অর্থাৎ স্টার্চ, স্টার্চকে শনাক্ত করতে কাকে ব্যবহার করা হয়? আয়োডিন দ্রবণ, আয়োডিন। এই স্টার্চকে যখন চার্চে যখন তুমি আয়োডিন দ্রবণ যোগ করবে তখন কি হবে না, সেটা হচ্ছে ব্ল্যাক বা কালো হয়ে যাবে। এটাও তোমাকে প্রশ্ন আসে যে একটা জায়গায় আমি আয়োডিন দিলাম এবং সেটা কালো আকার ধারণ করলো, তাহলে ওর মধ্যে কি রয়েছে? ওর মধ্যে শ্বেতসার রয়েছে বা স্টার্চ রয়েছে। ওকে, ক্লিয়ার? বেনেডিক্ট দ্রবণ আমরা সুগার টেস্ট ক্ষেত্রে ব্যবহার করে থাকি, বেনেডিক্ট দ্রবণ। অর্থাৎ আমরা যখন কার্বোহাইড্রেট টেস্ট করি তখন এই বেনেডিক্ট দ্রবণটা ব্যবহার করা হয়। আর ফেরোলেপথামিন, লিটমাস, এগুলো তো অ্যাসিড নাকি বেস, সেগুলো আমরা করতে ব্যবহার করে থাকি। প্রত্যেকটা অপশন তোমাদের আমি বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, নিচের কোন প্রাণীর দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার উপর নির্ভর করে না? অর্থাৎ দেহের তাপমাত্রাটা উষ্ণ, পরিবেশের সঙ্গে তাল, যেহেতু শীতল শোণিত প্রাণী নয়, শীতল নয়। মাছের শীতল, তাহলে এটা হবে না। পাখি কিছু সরীসৃপ, সরীসৃপ মানে শীতল, পাখি মাছ হবে না। পাখি এবং স্তন্যপায়ী প্রাণী, কেন না এরা দুজনেই হচ্ছে ওয়ার্ম ব্লাডেড, অর্থাৎ এদের রক্তটা হচ্ছে কি গরম, ওয়ার্ম ব্লাডেড এনিম্যাল। অ্যানিম্যাল কিংডম যখন তোমাদের পড়াবো এগুলো প্রত্যেকটা জিনিস আমি একদম হাতে ধরে ধরে ক্লিয়ার করব, ঠিক আছে? নেক্সট, নিউক্লিয়াসের একটি নিউক্লিয় পর্দা দ্বারা ড্যাশ থেকে পৃথক, অর্থাৎ বলছে কি যে নিউক্লিয়াস কোষের মধ্যে এর এই যে নিউক্লিয়াস, মানে এটা একটা কোষ, এখানে নিউক্লিয়াস রয়েছে, এর বাইরে দিয়ে কি রয়েছে? নিউক্লিয় পর্দা রয়েছে। এই নিউক্লিয় পর্দা কোথা থেকে আমরা পৃথক করছি? নিউক্লিয় পর্দা দিয়ে। ভালো করে বোঝো, নিউক্লিয় পর্দা এখান থেকে পৃথক করতে, এখানে কে রয়েছে? এখানে কে থাকে? সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজম থাকে, তাই না? এখানে সাইটোপ্লাজম থাকে। এটা কি? এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এখানে কে থাকবে? এখানে কে থাকবে? নিউক্লিয় প্লাজম থাকবে। এটা কি? এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা প্লাজমা পর্দা, প্লাজমা মেমব্রেন। ক্লিয়ার হচ্ছে? তো এইটা তার মানে আমরা কি হবে, কার থেকে পৃথক করব? সাইটোপ্লাজম থেকে পৃথক করব। জিন কি করে হবে? জিন কোথায় থাকে? জিন তো এখানে থাকে নিউক্লিয়াসের মধ্যে। ভ্যাকুয়াল তো এই জায়গাগুলো, ফাঁকা অংশগুলোকে ভ্যাকুয়াল বলছি। কোষ তো হবে না, তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? সাইটোপ্লাজম।
এই এখানে কোষ দেওয়া রয়েছে, কোষের কোন অংশে কি রয়েছে দেখো, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এগুলো হচ্ছে ছোট ছোট যে এই যে জিনিসগুলো গলগি অ্যাপারেটাস, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটাকে কি বলছি, পাওয়ার হাউস অফ দ্য সেল বলছি, পাওয়ার হাউস অফ দ্য সেল। লাইসোজোমকে কি বলা হয়, আত্মঘাতী থলি বলা হয়, কারণ এখানে একটা লাইসোজাইম নামক একটা কি দেখা, একটা মানে উৎসেচক থাকে, যেটা ছড়িয়ে দিলে কি হয়ে যাবে না সবাই মরে যাবে, এখান থেকে এই যে অনেক সময় এটা ছড়িয়ে দেয় এবং নিজে নিজেই মরে যায়, ঠিক আছে। তো এই জিনিসগুলো থাকে আর কি। রাইবোজোম কি করে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, এটা হচ্ছে কোষ মেনলি বেসিক। আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে বাইরে সেল ওয়াল থাকে, সেল ওয়াল কার কার থাকে, প্ল্যান্ট সেলের থাকে, ফাঙ্গাই থাকে, ব্যাকটেরিয়া থাকে। প্ল্যান্ট সেলের যে সেল ওয়াল সেটা কি দিয়ে নির্মিত হয়, সেলুলোজ, সেলুলোজ দিয়ে নির্মিত হয়। ব্যাকটেরিয়ার পেপটিডোগ্লাইকেন, আর ফাঙ্গাসের কি হয় বলো, চিটিন বা কাইটিন, এগুলোতে নির্মিত হয়, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি প্রত্যেকের ভালো লেগেছে বিষয়টা, আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কাছে পুঙ্খানুপুঙ্খ ভাবে ক্লিয়ার করলাম। আর যারা আমার পেইড ব্যাচে ভর্তি হতে চাও, যেখানে সমস্ত বিষয় আধুনিক নোট, রুটিন অনুযায়ী ক্লাস, স্পেশাল মক টেস্ট, আমার নিয়মিত গাইড, ডাউট ক্লিয়ারিং ক্লাস, তারা ভর্তি হতে পারো। দুটো সিস্টেম রয়েছে, মাসিক ফি সিস্টেমও রয়েছে আর ওয়ান টাইম ফি সিস্টেমও রয়েছে, যেখানেই তুমি ভর্তি হতে চাও ভর্তি হতে পারো। প্রত্যেকটা সাবজেক্ট করানো হবে, স্পেশালি সায়েন্সটার জন্য বিশেষ গুরুত্ব সহকারে করাবো। প্রত্যেকটা ক্লাস আমি করাবো। তোমার যদি মনে হয় যে স্যার কোন কোন বিষয়গুলো কিভাবে পড়ায়, ইউটিউবে প্রত্যেকটা ডেমো ভিডিও রয়েছে। আমি অন্যান্য জায়গার মতো না, অন্যান্য বিষয়ের মতো না, শুধু ইউটিউবে এসে ইউটিউবটা জ্ঞান দেওয়ার জন্য রেখে দিয়েছি, ইউটিউবে এসে জ্ঞান দেবো, মোটিভেশন দেবো। আমার ব্যাচে কি ক্লাস করাই সেটা কেউ জানে না, আমি কিন্তু ক্লাস করাই, তোমাদের কাছে ক্লাস উপস্থাপনা করি। ক্লাস যদি বাজে লেগে থাকে ভর্তি হওয়ার কোনো দরকার নেই, ক্লাস যদি ভালো লেগে থাকে ভাই ভর্তি হও, আদারওয়াইজ তোমাদের কাছে আর কোনো কথা নেই। ক্লাস খারাপ লাগলে কমেন্ট করো, ক্লাস ভালো লাগলেও কমেন্ট করে জানাও স্যার ভালো লেগেছে। আমি নিজের রিভিউ করতে খুব ভালোবাসি। আমি মনে করি যদি আমায় কেউ খারাপ বলে তাহলে আমি ভালো হওয়ার চেষ্টা করব, আমাকে যদি কেউ ভালো করে তাকেও ইমপ্রুভ করার চেষ্টা করব। খারাপ বললে শুধরাবো, ভালো বললে ইমপ্রুভ করব। কোনোটাতেই আমি স্ট্যাটিক ভাবে একটা পয়েন্টে থাকতে চাই না। তো সেক্ষেত্রে কেউ যদি ভর্তি হতে চাও ভর্তি হতে পারো। অনেকেই রয়েছে যারা চাকরি করছে, এনটিপিসি তে লেভেল 2 তে চাকরি করেছে, লেভেল 5 এর জন্য ব্যাচে ভর্তি হয়েছে, টেকনিশিয়ানে চাকরি করছে, এনটিপিসির জন্য ভর্তি হয়েছে, আবার কেউ বেকার মানে কিছুই করছে না, গ্রুপ ডির জন্য ভর্তি হয়েছে, এলপির জন্য ভর্তি হয়েছে। সমস্ত স্তরের রেলের ছাত্রছাত্রীরাই ভর্তি হয়েছে। আর আমার এই মুহূর্তে শুধু রেলের ব্যাচটাই চলছে, আর কোনো ব্যাচ নেই, অনলি রেলের ব্যাচটাই আমি তোমাদের পড়াচ্ছি। ফলে রেলে আমি পুরোপুরি ফোকাস করছি, চাইলে অ্যাডমিশন নিতে পারো। আদারওয়াইজ ইউটিউবে কিন্তু আমি তোমাদের যে ডিমান্ড ছিল যে ইউটিউবে স্যার আপনি তাড়াতাড়ি ক্লাস নিয়ে আসুন, আমি ইউটিউবে চেষ্টা করছি তাড়াতাড়ি করে ক্লাস আনার, বেশি বেশি করে ক্লাস আনার। 3টে সিরিজকে তাড়াতাড়ি করে সপ্তাহে আরো বেশি করে, সপ্তাহে 7 দিন হয়তো ক্লাস দিতে পারবো না, কিন্তু সপ্তাহে 4 থেকে 5 দিন আমি ক্লাস দেওয়ার চেষ্টা করি, যেটা 1 থেকে 2টো ক্লাস হতো বা 2 থেকে 3টে হতো, 4 থেকে 5। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ প্রত্যেককে, কারণ তোমরা অনেক সাবস্ক্রিপশন করেছো, শেয়ার করেছো। প্লিজ আর একটু সাপোর্ট করে সাবস্ক্রিপশন গুলো করো, সাবস্ক্রাইবার একটু বাড়াও। তোমাদের নিজের চ্যানেল, তোমাদের নিজের রেলওয়ে ফ্যামিলি, তোমাদের বাংলার চ্যানেল, হিন্দিতে যখন দেখবে তোমরা প্রচুর প্রচুর চ্যানেল রয়েছে, ভালো ভালো সায়েন্সের ক্লাস করায়, ভালো ভালো অন্যান্য ক্লাস করায়, কিন্তু বাংলায় দেখবে খুবই বিরল। শুধুমাত্র ডব্লিউবিপি আর কিছু চ্যানেল রয়েছে যারা সহজ সহজ প্রশ্ন করাতে ব্যস্ত, কিন্তু কঠিন প্রশ্ন কে করাবে? আছি তো আমি করানোর জন্য। তার জন্য তোমাদের সাপোর্ট একান্ত কাম্য, একান্ত প্রয়োজন। তার জন্য চ্যানেলটিকে শেয়ার করতে হবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটিকে লাইক করতে হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।